হ্যাঁ বন্ধুরা, যে বনলতা লাজুকে হসপিটালে দেখে সপাটে চড় মেরেছিল, আজ সেই বনলতাকেই হসপিটালের করিডোরে সবার সামনে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশে দিল ঠাম্মি আর শাশুড়িমা। অন্যদিকে মাঝরাতে ডাক্তার সেজে অনুভবকে চিরতরে শেষ করতে এসে লাজুর হাতের জগের ঘায়ে রক্তাক্ত হল সুদেব। অবলা গ্রামীণ মেয়ে লাজু কিভাবে মাঝরাতে বাঘিনী সেজে অনুভবের জীবন বাঁচাল এবং শাশুড়িমা নিজের ভুল বুঝতে পেরে বনলতাকে বাড়ি থেকে তাড়ালো, জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। হসপিটালের পার্কিং লটের এক অন্ধকার কোণায় এসে দাঁড়ায় বনলতা। তার চোখ মুখ দিয়ে যেন বিষাক্ত আগুন ঝরছে। সুদেব সেখানে আগে থেকেই একটা মোটরবাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে চুরুট ফুঁকছিল। বনলতাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে সুদেব চুরুটের ধোঁয়া উড়িয়ে কুৎসিত এক চিলতে হাসল। কি দিমণি, রাজপ্রাসাদ থেকে একেবারে ঘাড় ধাক্কা খেয়ে চলে এলে নাকি? তা তোমার ওই শাশুড়িমার ঠাম্মি বুড়ি এখন লাজু ভজনায় মত্ত তো? সুদেবের গলায় তীব্র উপহাস। বনলতার রাগে কাঁপতে কাঁপতে সুদেবের কলার চেপে ধরে। চুপ করো সুদেব, তোমার ওই মদ্যপনা আর জমিদারিগিরি যদি হসপিটালের ভেতরে দেখাতে পারতে, তবে আজ আমাকে এই দিন দেখতে হতো না। অনুভবের জ্ঞান ফিরে এসেছে, আর ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছেন লাজুর জন্যেই নাকি ওই খিটকেল যমরাজার মুখ থেকে ফিরে এসেছে। এখন তো শাশুড়িমাও লাজুর পায়ে লুটিয়ে পড়ছে। সুদেব ঝটকা মেরে বনলতার হাতটা সরিয়ে দেয়। তার চোখ দুটো হিংস্র পশুর মতো চকচক করে ওঠে। জ্ঞান ফিরে এসেছে, তার মানে অনুভববাবু এবার লাজুর হাত ধরে আবার ঘরে তুলবে, আর সুদেব অধিকারী নিজের বউকে অন্যের ঘরে ছেড়ে দিয়ে আঙুল চুষবে। এইটা আমি হতে দেব না দিমণি। লাজুকে আমি চুলে ধরে টেনে নিয়ে যাব। অত সহজ নয় সুদেব। বনলতা একটু শান্ত হয়ে কুটিল হাসে। লাজু এখন আর সেই আগের ভীতু মেয়েটা নেই। ও এখন অনুভবের জন্য বাঘিনী হয়ে উঠেছে। হসপিটালে পুলিশ আর সিকিউরিটির কড়া পাহারা। ওখানে তুমি কিচ্ছু করতে পারবে না। যদি কিছু করতে হয় তবে অনুভবকে চিরকালের মতো সরিয়ে দিতে হবে। অনুভব শেষ তো লাজুর এই বাড়িতে থাকার সব অধিকারও শেষ। সুদেব একটু থমকে যায়, তারপর একটা পৈশাচিক হাসি হেসে বলে, ঠিক বলেছ দিমণি, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। অনুভবকে যদি আমরা হসপিটালের বেডেই চিরতরে ঘুম পাড়িয়ে দিতে পারি, তাহলে লাজু হবে বিধবা, আর বিধবা বউকে টেনে গ্রামে নিয়ে যেতে সুদেব অধিকারীকে কেউ আটকাতে পারবে না। আজ রাতেই খেলা শেষ হবে। অন্যদিকে হসপিটালের স্পেশাল কেবিনের ভিতরে তখন এক অদ্ভুত শান্ত পরিবেশ। ভোরের এক ফালি আলো এসে পড়েছে অনুভবের মুখের ওপর। অনুভব চোখ মেলে তাকায়। তার সারা শরীরে এখনও দুর্বলতা, কিন্তু মনের ভেতরের ছটপটানিটা আজ আর নেই। তার ডান হাতটা শক্ত করে ধরে চেয়ারেই মাথা গুজে ঘুমিয়ে পড়েছে লাজু। সারা রাত জেগে অনুভবের সেবা করার পর ক্লান্তিতে কখন যে লাজুর চোখ লেগে এসেছে সে নিজেও জানে না। অনুভব পরম মমতায় তার অন্য হাতটা দিয়ে লাজুর উস্কো খুস্কো চুলে হাত বুলিয়ে দেয়। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে চেনা সেই খিটখিটে কিন্তু ভালোবাসায় ভরা মৃদু হাসি। অনুভবের হাতের স্পর্শে লাজুর ঘুম ভেঙে যায়। সে ধর্মর করে উঠে বসে। খিটকেল, তুমি তুমি হাত নাড়াচ্ছ? তোমার কোথাও কষ্ট হচ্ছে? আমি ডাক্তারবাবুকে ডাকব? লাজুর গলায় এক রাশ উদ্বেগ। অনুভব আলতো করে লাজুর হাতটা চেপে ধরে, ইশারায় তাকে বসতে বলে। খুবই দুর্বল গলায় অনুভব বলে, লাজু, কোথাও যেতে হবে না, তুই বস এখানে। এই যে তুই আমার পাশে আছিস, আমার হাতটা ধরে আছিস, এর চেয়ে বড় ওষুধ আর কোনো ডাক্তার দিতে পারবে না। লাজুর চোখে জল টলমল করে ওঠে। সে মুখটা ঘুরিয়ে নিয়ে বলে, তুমি একদম বেশি কথা বলবে না। তুমি জানো না আমরা কতটা ভয় পেয়ে গিয়েছিলাম? ঠাম্মি, কিঙ্কিনি দিদি, মা সবাই ভগবানের কাছে হাত জোড় করে কাঁদছিল। আর তুই? অনুভব লাজুর চোখের দিকে তাকায়। তুই কাঁদিসনি? লাজু কান্না চেপে হাসার চেষ্টা করে। আমি কেন কাঁদব? আমি তো জানি আমার খিটকেল এত সহজে হার মানার পাত্র নয়। আমি তোমায় জমের দুয়ার থেকে ফিরিয়ে আনব বলেই তো নার্সিং পড়েছি, ডাক্তার সেজে তোমার পাশে এসে দাঁড়িয়েছি। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকেন ঠাম্মি, কিঙ্কিনি এবং অনুভবের মা। অনুভবের মাকে দেখে লাজু একটু সংকুচিত হয়ে নিজের হাতটা অনুভবের হাত থেকে সরিয়ে নিতে যায়, কিন্তু অনুভব লাজুর হাতটা আরও শক্ত করে ধরে রাখে। সে মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে, মা, তুমি যদি আজ লাজুকে এই কেবিন থেকে বের করে দিতে চাও, তাহলে মনে রেখো তোমার ছেলেও এই হসপিটাল থেকে জ্যান্ত ফিরবে না। আমার শরীরে যদি আজ রক্ত সঞ্চালন করে, তবে তার কারণ লাজু। অনুভবের মা এগিয়ে এসে অনুভবের কপালে হাত রাখেন। তার চোখে তখন অনুশোচনার অশ্রু। তিনি লাজুর দিকে তাকিয়ে বলেন, না রে অনুভব, আমি আজ আর কোনো ভুল করব না। লাজু আমার ছেলের অলক্ষী নয়, ও আমার ঘরের লক্ষ্মী। লাজু, তুই আমার কৃষ্ণকে বাঁচিয়েছিস মা, আমাকে ক্ষমা করে দিস। লাজু কেঁদে অনুভবের মায়ের পা ছুঁয়ে প্রণাম করে। এ কি বলছেন মা? আপনি বড়, আপনি কেন ক্ষমা চাইবেন? খিটকেল সুস্থ হয়ে উঠলেই আমার সব কষ্ট সার্থক। ঠাম্মি লাজুর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন।
আমার দাদুভাই একদম ঠিক বলেছে, লাজু এই বাড়ির আসল বউ, আর ওই বনলতা যে আমার নাতির এই অবস্থায় হসপিটালে এসে শুধু নিজের অহংকার দেখায় আর বাইরের গুন্ডাদের সাথে হাত মেলায়, তার জায়গা এই বাড়িতে আর কোনো দিন হবে না। সময় গড়াতে থাকে। রাত তখন প্রায় 12টা। হসপিটালের করিডোরগুলো একে একে নিঝুম হয়ে আসছে। ঠাম্মি আর অনুভবের মাকে কিঙ্কিনি জোর করে হসপিটালের রেস্টরুমে পাঠিয়ে দিয়েছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। কেবিনের বাইরে কেবল 2জন সিকিউরিটি গার্ড ডিউটি করছে, কিন্তু তারা জানে না যে বনলতার দেওয়া হসপিটালের পুরনো পাস ব্যবহার করে ছদ্মবেশে এক আততায়ী ইতিমধ্যেই ভেতরে ঢুকে পড়েছে। সুদেব ডাক্তারের অ্যাপ্রন আর মুখে মাস্ক পরে করিডোর দিয়ে হেঁটে আসছিল। তার পকেটে রয়েছে একটা বিষাক্ত কেমিক্যালের সিরিঞ্জ, যা অনুভবের স্যালাইনের চ্যানেলে পুশ করে দিলেই কয়েক মিনিটের মধ্যে হার্ট অ্যাটাক হয়ে অনুভবের মৃত্যু হবে, আর কেউ ধরতেও পারবে না। সুদেব যখন অনুভবের কেবিনের সামনে পৌঁছায় তখন সে দেখে সিকিউরিটি গার্ডরা দুজনেই একটু তন্দ্রাচ্ছন্ন। সুদেব গলার স্বর বদলে বলে, পেশেন্টের রাউন্ডের সময় হয়েছে, আপনারা একটু বাইরে গিয়ে চা খেয়ে আসতে পারেন। গার্ডরা ডাক্তারের পোশাক দেখে কোনো সন্দেহ না করে করিডোরের শেষের দিকে চলে যায়। সুদেব কুটিল হেসে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢোকে। কেবিনের ডিম লাইটের আলোয় সে দেখে অনুভব ঘুমাচ্ছে, আর লাজু বাথরুমে গিয়েছে হাত মুখ ধুতে। আজ তোমার শেষ দিন অনুভব বাবু। লাজুকে তুমি নিজের ঘরে তুলবে ভেবেছিলে তো, এবার সোজা শ্মশানে তোলো। সুদেব ফিসফিস করে বলে, পকেট থেকে বিষাক্ত সিরিঞ্জটা বের করে। সে যেই না সিরিঞ্জটা অনুভবের স্যালাইনের পাইপে ছোঁয়াতে যাবে, ঠিক তখনই বাথরুমের দরজা খুলে যায়। লাজু বাইরে আসতেই সুদেবের হাতের সিরিঞ্জটা তার চোখে পড়ে। এক মুহূর্তের জন্য লাজু থমকে গেলেও সে চট করে ধরে থালে যে এই ডাক্তারটি আসলে কোনো ডাক্তার নয়। তার হাতের চওড়া কবজি আর হাঁটার ধরন সুদেবের মতো। কে আপনি? ওখানে কি করছেন? লাজু চিৎকার করে ওঠে। সুদেব ভয় পেয়েই তাড়াতাড়ি সিরিঞ্জটা পুশ করার চেষ্টা করে, কিন্তু লাজু চিতাবাঘের মতো ছুটে এসে সুদেবের হাতটা কামড়ে ধরে। সুদেব যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে এবং তার হাতের সিরিঞ্জটা মেঝেতে পড়ে ভেঙে যায়। লাজু, তুই আবার আমার মাঝখানে আসলি। আজ তোকে আর ওই অনুভবকে আমি একসাথে শেষ করব। সুদেব মাস্কটা টেনে খুলে ফেলে তার আসল হিংস্র রূপ দেখায়। সে লাজুর গলা চেপে ধরার জন্য হাত বাড়ায়, কিন্তু লাজু আর আগের সেই অবলা মেয়ে নয়। সে টেবিলের উপর থাকা কাঁচের জলের জাগটা তুলে সপাটে সুদেবের মাথায় আঘাত করে। খবরদার সুদেব অধিকারী, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না। আমি তোমাকে আগেই বলেছিলাম, অনুভবের ক্ষতি করার চেষ্টা করলে আমি তোমায় জ্যান্ত ছাড়ব না। জাগের আঘাতে সুদেবের মাথা কেটে রক্ত বের হতে শুরু করে। সে টাল সামলাতে না পেলে মেঝেতে পড়ে যায়। লাজুর চিৎকার আর ধস্তাধস্তির শব্দে অনুভবের চোখ খুলে যায়। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করে চিৎকার করে, লাজু, কি হয়েছে? ইতিমধ্যে করিডোর থেকে সিকিউরিটি গার্ড, কিঙ্কিনি এবং ঠাম্মিরা ছুটে আসে কেবিনের ভেতরে। সুদেবকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে সবাই চমকে ওঠে। কিঙ্কিনি চেঁচিয়ে ওঠে, এই সুদেবই তো সেই গুন্ডাটা, একে পুলিশে দিন। লাজু সোজা সুদেবের সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে তখন দেবী দুর্গার মতো তেজ। সে সুদেবের কলার ধরে টেনে তুলে বলে, সুদেব অধিকারী, তুমি ভেবেছিলে টাকার জোরে আর গায়ের জোরে সব কিনে নেবে? তুমি আমার সিঁথিতে জোর করে সিঁদুর পরিয়েছ মানেই এই নয় যে তুমি আমার মালিক হয়ে গেছ। একজন ডাক্তার হিসেবে জীবন বাঁচানো আমার ধর্ম, আর যাকে আমি ভালোবাসি তাকে রক্ষা করার জন্য আমি জমের সাথেও লড়তে পারি। গার্ডবাবুরা, একে পুলিশের হাতে তুলে দিন। খুনের চেষ্টার অপরাধে এবারের সারা জীবন জেলেই কাটবে। সিকিউরিটি গার্ডরা সুদেবকে শক্ত করে বেঁধে টেনে হিচড়ে হসপিটালের বাইরে নিয়ে যায়। যাওয়ার সময় সুদেব পাগলের মতো চিৎকার করতে থাকে, লাজু, তুই ভালো করলি না, আমি এর প্রতিশোধ নেব। কিন্তু তার সেই চিৎকার হসপিটালের দেওয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে যায়। পরদিন সকাল। অনুভব এখন অনেকটাই সুস্থ এবং উঠে বসতে পারছে। পুলিশ এসে সুদেবের বয়ান রেকর্ড করে নিয়ে গেছে এবং সুদেব স্বীকার করেছে যে এই পুরো ষড়যন্ত্রের পেছনে বনলতার হাত ছিল। বনলতা তখনও হসপিটালের বাইরে গাড়িতে বসে সুদেবের সাকসেস সংবাদের অপেক্ষা করছিল। সে জানত না যে সুদেব ইতিমধ্যেই পুলিশের খাঁচায়। ঠিক তখনই ঠাম্মি, কিঙ্কিনি, অনুভবের মা এবং লাজু হসপিটালের পোর্টিকোয়ে নেমে আসে। বনলতা গাড়ি থেকে নেমে নাটকীয় ভঙ্গিতে এগিয়ে আসে। কি মা, অনুভব কেমন আছে? আমি সারারাত গাড়িতে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। ঠাম্মি এগিয়ে এসে কোনো কথা না বলে সপাটে এক চড় কষিয়ে দেন বনলতার গালে।
চড়ের শব্দে পুরো হসপিটাল চত্বর কেঁপে ওঠে। বনলতা নিজের গাল হাত দিয়ে ধরে স্তব্ধিত হয়ে যায়। ঠাম্মি, তুমি আমাকে মারলে একটা ছোট লোকের মেয়ের জন্য? বনলতা চিৎকার করে ওঠে। অনুভবের মা এবার এগিয়ে আসেন, তার চোখে তীব্র ঘৃণা। ছোট লোক লাজু নয় বনলতা, ছোট লোক তুমি আর তোমার ওই মানসিকতা। তুমি আমার ছেলেকে মারার জন্য ওই সুদেবের সাথে হাত মিলিয়েছ। হসপিটালের সিসিটিভি ফুটেজে আর সুদেবের জবানবন্দিতে সব পরিষ্কার হয়ে গেছে। পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে আসছে। বনলতা ভয় পেয়ে পিছোতে থাকে। না মা, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ঠাম্মি লাজুর হাতটা শক্ত করে ধরে বনলতার মুখোমুখি হন। তার গলায় তখন বজ্রের মতো কাঠিন্য। বনলতা, তুই ভেবেছিলি তোর রূপ আর চক্রান্তের জাল দিয়ে তুই এই রায়চৌধুরী পরিবারকে ধ্বংস করবি? আজ থেকে এই বাড়িতে তোর সমস্ত অধিকার শেষ। আমি তোকে এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে আমাদের জীবন থেকে, আমাদের বাড়ি থেকে বের করে দিলাম। তুই যে পাপ করেছিস তার শাস্তি তোকে জেলখানায় পচে পচেই পেতে হবে। ঠিক তখনই একটা পুলিশের ভ্যান এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মীরা এসে বনলতাকে জোর করে গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। বনলতা কাঁদতে কাঁদতে আর চিৎকার করতে করতে পুলিশের গাড়িতে উঠে যায়। তার অহংকার আর চক্রান্তের চিরতরে অবসান ঘটে। হসপিটালের করিডর দিয়ে অনুভবকে হুইলচেয়ারে করে নিয়ে আসা হচ্ছিল। তার পাশে হেঁটে আসছিল লাজু। অনুভবের মুখে আজ এক অদ্ভুত তৃপ্তির হাসি। ঠাম্মি আর মা দুজনেই লাজু আর অনুভবের দিকে তাকিয়ে হাসছেন। অনুভব লাজুর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কিরে লাজু, সুদেব তো জেলে গেল, বনলতাও বিদায় হল, এবার আমার এই খিটখিটে স্বভাবটা কে সহ্য করবে? লাজু হুইলচেয়ারের হাতলটা শক্ত করে ধরে হেসে ফেলে। কেন, আমি আছি তো। সারা জীবন তোমার এই খিটখিটানি শোনার লাইসেন্সটা তো আমি ভগবানের কাছ থেকেই লিখিয়ে এনেছি। কিঙ্কিনি পেছন থেকে হাততালি দিয়ে ওঠে। বাহ, এবার তাহলে আমাদের বাড়িতে সানাই বাজার সময় হয়ে গেছে। ঠাম্মি, এবার কিন্তু লাজু আর অনুভবের নতুন করে 4 হাত এক করে দিতে হবে। ঠাম্মি লাজু আর অনুভবের হাত দুটো একসাথে মিলিয়ে দিয়ে বলেন, হ্যাঁ রে কিঙ্কিনি, এবার এই রায়চৌধুরী বাড়িতে রাজরানীর মতো প্রবেশ করবে লাজু, আর ওর হাত ধরেই আমার কৃষ্ণুর জীবনে আসবে এক নতুন ভোর। লাজু অনুভবের চোখের দিকে তাকায়, আর অনুভব লাজুর চোখে। সেই চাউনিতে আর কোনো ভয় নেই, নেই কোনো চক্রান্তের ছায়া, শুধু আছে এক নতুন সংসারের স্বপ্ন, যা তারা দুজনে মিলে এবার সত্যি করতে চলেছে।